অস্বাভাবিক তুই। ডর মানে ভয়। পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ষষ্ঠ পর্বে আপনাকে নিমন্ত্রণ। শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনাকে ওয়েলকাম করছি। ডর মানে ভয়। ভয়ের রাজ্যে বিচরণ করবে এবিসি রেডিও এখন থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত। ডর যারা শোনেন নিয়মিত তারা ধারণা পেয়েছেন ডর কি রকমের অনুষ্ঠান। ডর ভয় খুঁজে বেড়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এবং ডর টিমের যদি সুযোগ হয় তাহলে দেশের সীমানা ভেদ করে, কখনো বা দেশের বাইরে থেকে। প্রিয় শ্রোতা, আজকের এই এপিসোড থেকে আপনারা একটি নতুন স্বাদ পেতে যাচ্ছেন। এতদিন যাবৎ আমরা কখনো শ্মশান ঘাট, কখনো কবরস্থান, কখনো বা হাওড় এবং বিভিন্ন জায়গা থেকে ডর ধারণ করে এনে আপনাদের জন্য প্রচার করেছি। এখন থেকে ডর আপনাকে একটা ভিন্ন স্বাদ দিচ্ছে। আমাদের এখানে অতিথিরা ফোন করে যেসব জায়গায় তাদের জীবনে অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোর জন্য যারা নিমন্ত্রণ জানিয়েছেন এতদিন পর্যন্ত, সেই সব জায়গাতে গিয়ে আমরা ডর ধারণ করছি। তারই একটা স্বাদ আজকে আপনাকে আমরা দিব। এই প্রথমবারের মতো ডর তথা ভূতের যে কোনো অনুষ্ঠান অতিথির আমন্ত্রণ জানানো সেই নির্দিষ্ট ভৌতিক জায়গাতে গিয়ে ধারণ করে প্রচার করা হচ্ছে। পুরো সপ্তাহ জুড়ে আপনারা যে প্রোমো শুনেছেন আমাদের রেডিওতে, সেখানে কিছুটা হলেও আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। আমাদের এবারের অতিথির নাম ছিল সিয়াম, এবং আমরা হন্টেড প্লেস হিসেবে নির্বাচন করেছি সিয়ামের ভয় পাওয়া সেই জায়গাটি গাজীপুরের কোন একটি জায়গা, যেটা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা নেব সুমন এবং রেহানের কাছ থেকে অন দ্য স্পট। সাউন্ডের কাজে ছিল লোবান। আমরা শুরু করতে চাই ডর, এবং একই সাথে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়ের স্বর্গরাজ্যে। বনানী থেকে বাসে আমরা রওনা দিই কালীগঞ্জের উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে আমরা যাই ডেমরা সিয়াম ভাইদের বাড়িতে। সেখানে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের দিকে আমরা সবাই মিলে রওনা দিই স্পটের উদ্দেশ্যে। তো সিয়াম ভাই, হ্যাঁ, আর আমরা যাবো ওই কি যেন জায়গাটার নাম, যাইতে যাইতে একটু বলি যে সিয়াম ভাই আন্টি কিন্তু বেশ, তাই না রেহান? আমার আম্মু খুব খুশি হয়েছে, তাই না? আমার আম্মু আসলে খুব ভালো রান্না করতে পারে। আচ্ছা ভাই, পৌঁছাইতে কতক্ষণ লাগবে? এই তো 10 মিনিট লাগবে। যে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হেঁটে 10 মিনিট, একটু সামনেই দেখেন না কি। আচ্ছা ভাইজান, আপনারা আমরা কেউই ঠিক মতো চিনি না, আমরা একটু সঙ্গে সঙ্গে হাঁটি। হ্যাঁ, সিয়াম ভাইয়ের পাশে হাঁটতে। হ্যাঁ, আমার পাশে হাঁটে। রাস্তাও বেশ ভালো। ভূত প্রেতের কথা আমি জানি না, তবে আমি মানুষ খুব ভয় পাই। আচ্ছা সিয়াম ভাই, ওটা তো মানে যেই রাস্তা মনে হইতেছে আমার পুরাটা মনে জঙ্গলই। হ্যাঁ, জঙ্গল দেখতে পাচ্ছেন, এই যে বড় ঘাস, তারপরে কি শব্দ হচ্ছে এগুলা। তাহলে আমরা কি পৌঁছাইতে আর খুব বেশি নাই তো? না, ওই যে একটা দেখা যাচ্ছে, ওইটাতে আমরা উঠি আসতে গেলে। হ্যাঁ, গাছটার কাছে। হ্যাঁ, গাছটার কাছে। ওই যে পাশে আবার কবরস্থান দেখা যাচ্ছে, এগুলো আগের অনেক পুরনো কবরস্থান। আচ্ছা, তাহলে চলেন আমরা এদিকে কোথাও একটা বসে পড়ি। হ্যাঁ, ওই যে আম গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটার নিয়ে একটা ঘটনা, ওইখানে আমরা বসি। ওকে ওকে ওকে, চলেন সবাই বসে। বসে পড়। আচ্ছা সিয়াম ভাই, আপনার পুরা নামটা কি? এমডি সিয়াম ভুইয়া। মোহাম্মদ সিয়াম ভুইয়া না? জি। আচ্ছা, এই এলাকায় অনেকদিন ধরে থাকেন? হ্যাঁ, এখানে আমার দাদা আমার বাবা জন্ম থেকে আছে। যাই হোক, তো এই জায়গার কি কোনো স্পেশাল কিছু ব্যাপার তো আছে? হ্যাঁ অবশ্যই, তাই না?
শুনি সিয়াম ভাই আপনার কাছে। এই যে দেখতেছেন টেকটা, তারপরে এই যে বড় বড় ঘাস, এগুলো অনেক আগে থেকে এবং পিছনে কবরস্থান অনেক পুরনো। তো এই টেক দিয়ে যখন কোনো মানুষ রাত্রের বেলা একা সন্ধ্যার পরে একা হাইটা যেত, তখন কিছু একটা দেখতো, দেখার পর অসুস্থ হইতো। তারপর অনেকের সাথে এরকম ভয়ানক অনেক ঘটনা ঘুরে গেছে। আর আমার সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে, আপনার সাথেও ঘটছে? হ্যাঁ, আমার সাথেও ঘটছে। এটা কবের ঘটনা? এটা 2006 সালের ঘটনা। আচ্ছা, এই যে টেকটা দেখতেছেন, এই টেকটে আমরা ফুটবল খেলতে ক্রিকেট খেলার জন্য আসতাম। ওই মাঠের মতো যে দেখা যায়, এই যে মাঠের মতো দেখা যায়, যে আপনারা আমরা যে গাছটা নিচে বসে আছি, যে টানে যে মাঠটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আশেপাশে তো বাড়ি ঘর নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিকেল বেলা ক্রিকেট খেললাম, খেলার শেষ করার পরে সব ফ্রেন্ডরা চলে গেছে। আমরা 3 জন ফ্রেন্ড। ঘটনা শুরুর আগে আপনার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই ঘটনাটা আপনার সাথে ঘটার আগে এই জায়গাটা নিয়ে যে বদনাম ছিল বা এই জায়গাটা নিয়ে যে কিছু একটা মানুষের মধ্যে কথোপকথন হইতো বা কোনো গুজব ছিল, এটা আপনি আসলে কতটুকু বিশ্বাস করতেন? সেটা বিশ্বাস করতাম অনেকটাই, কারণ যার সাথে ঘুরছে এরকম অনেক লোকের সাথে কথা হয়েছে, আমাদের এলাকারই মুরব্বী, তারপরে ওই অনেকের সাথেই ঘুরছে। তারপর দেখতে অনেক হন্টেড দেখতেই তো পাচ্ছেন আপনারা, যদি ওদের সাথে শুনতে পারতেন বুঝতে পারতেন। আমারটাও শুনেন, তারপরে বুঝতে পারবেন। অবশ্যই। না, আমি আসলে কেন বললাম, এই প্রশ্নটা করলাম কেন, অনেকেই দেখা যায় যে এই ধরনের ব্যাপারগুলো বিশ্বাস করে না যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে ঘটে। রাইট, শুরু করেন। তো ক্রিকেট খেলা শেষ করে সব ফ্রেন্ড চলে গেছে, আমরা 3 জন ফ্রেন্ড এই যে আম গাছটা বরাবর যে টেকের মধ্যে বসে রয়েছি, যে দেখতে পাচ্ছেন ওই যে আম গাছটা যে আছে, ওই আম গাছটা। হ্যাঁ, এই যে এখন তো আমরা একটা গাছের নিচে বসা, তারপরে যে আম গাছটা ওই যে সামনে যে মাঠের, এই আম গাছটার সামনে রেখেই আমরা বসে রয়েছি। তো বসে গল্প করতেছি, তো রাত্রে 11:30 বাজে যায়। তো আমার পাশে ছিল জাহাঙ্গীর, আওলাদ। তো সব ফ্রেন্ড চলে গেছে, আপনারা 3 জন গল্প করতেছেন এই গাছের নিচে বসে। তো জাহাঙ্গীর হঠাৎ করে বলতেছে, দেখ এই টেকটা তো এমনিতেই খুব ভয়ানক, মানুষ অনেক, তো চল আমরা চলে যাই, আর বেশিক্ষণ থাকাও ঠিক হবে না, অলরেডি কিরকম শব্দ হচ্ছে, তারপরে বাতাস বইতেছে, খুব অন্ধকার। তো আওলাদ বলতেছে যে আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে 12টার দিকে, বাসায় যে আমি কথা বলতে পারি, এখানে খুব ভালো জায়গা, এখানে বসেই কথা বলবো, 12টার পরে আমরা যাবো। তো জাহাঙ্গীর বললো যে না, এত সময় ধরে ঘোরা যাবে না। আওলাদ বলতেছে না, এখানে থাকতেই হবে। তো যে থাকবে এটাই কথা। তো কিছুক্ষণ পর যখন এই কথা বললো জাহাঙ্গীর যে এইরকম ভয়টাই পায়, তো আওলাদ বললো, কি বলিস, এই ঝিনবুতকে ভয় পাস, এগুলো কি আছে, এগুলো অযথা মিথ্যা কথা, এগুলোকে পাইলে আমি মারতাম, এই করতাম, তেন করতাম, খারাপ আজে কথা বলতো, ঝিনবুতকে রেপ করতো, এরকম কথা বলছে। তো আমি বলতাম যে আওলাদ ভাই, এগুলো বলার কি দরকার আছে, এগুলো থাকলে ওদের মতো, আমরা এখানে আসি আমাদের মতোই থাকি। তো এর 4-5 মিনিট পরে হঠাৎ করে জাহাঙ্গীর ভাই বললো যে ওনার একটু বাথরুম পেয়েছে। তো ওনাকে বললো যে তা ওই একটু ঝোড় আছে, এই ঝোড়ের এখানে যা। তো গেল, উনি ভয় পাইতেছে, বলছে তোর একটু কাছে, আমি এখানে যাই। অন্ধকার রাত্রে সে ওখানে গেল। যাওয়ার পরে 5 মিনিট পরে খুব জোরে মানে চিৎকার করে বলতেছে লাইট দৌড়, কিন্তু এটা শুধু আমি শুনতে পেতেছি খুব অল্প সাউন্ডে। তো আমাদের কাছে একটা টর্চ ছিল আর কি। তো বললাম যে জাহাঙ্গীর ভাই তো চিৎকার করতেছে, যে টর্চ ধরার জন্য একটু আলোটা ধরেন না, কি হয়েছে। আমি আপনার কথাটা বুঝিনি, আপনি বললেন খুব জোরে চিৎকার করছে কিন্তু আপনি আসতে শুনতে পাইছেন, মানে আপনি উনি অনেক দূরে? হ্যাঁ, দূরে, মোটামুটি দূরে, কিন্তু যেভাবে চিৎকার করছে এটা আওলাদ শোনার কথা এবং আমি আরো জোরে শোনার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ওইটাই জানার জন্যই বলছি যে চিৎকারটা যতটুকু জোরে হওয়া উচিত ছিল হয়নি, বাট বোঝা যাচ্ছে যে সে চেষ্টা করতেছে। রাইট। তো আওলাদ ভাইকে বললাম যে লাইট ধরেন, বলতেছে ওইখানে গেছে, এই অবস্থা কি লাইট ধরা যায়? আমি কই না, উনি কোনো প্রবলেম করছে না, লাইট ধরে। তো লাইট ধরলো, লাইট ধরার পরে দেখলাম যে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ায় রয়েছে পরে টর্চ অফ করে রাখলাম। অফ করার সাথে সাথে আরো 2-3টা চিৎকার করে এরকম ডাক দিল, শুধু আমি শুনতে পাই, আলাদা শুনতে পাই। তো আর উনি টর্চ ধরে নেই। এর 5-7 মিনিট যাওয়ার পর আর কোনো সারা শব্দ এখান থেকে আসতেছে না। তো লাইট ধরে দেখি যে উনি নাই, টর্চ ধরে নাই। তখন আওলাদ আমি খুঁজতে থাকি। তো খুঁজতে আরো 10 মিনিট পার করার পরে এরকম একটা অবস্থা হচ্ছে যে শো করে বাতাস হচ্ছে, গাছগুলি যে বড় বড় গাছ দেখতেছেন এগুলা সব মানে কেমন যেন অন্যরকম একটা রূপ নিয়ে গেছে আর কি। আর বিকট কিছু শব্দ হঠাৎ করে শুরু হয়ে যেতেছে। তো আমাদের ভিতরে ভয় কাজ করা শুরু করলো। তো আলাদা ভাইকে বললাম উনি তো নাই, কি করবো? যে আমরা যে এখানে আসছিলাম রাত পর্যন্ত বসে, জাহাঙ্গীর যে আমাদের সাথে ছিল, আমরা এখান থেকে চলে যাই, আমাদেরকে যদি বলে যে জাহাঙ্গীরের যদি কিছু হয়ে যায় তাহলে বলবি যে সে মানে আমাদের এখান থেকে আগেই চলে গেছে, আমরা বলতে পারি না ও কথা। তো আমরা বাড়িতে এসে পড়ি। বাড়িতে এসে তো সারা তার ঘুম নাই, ও চিন্তা করতেছি কি হয়। পরের দিন সকালবেলা খুব ভোরে একটা পিচ্ছি আমার বাড়িতে আসছে, আইসা ডাকতেছে যে সিয়াম ভাই ওই থেকে যাওয়ার কথা বলছে। কে? কয় আওলাদ আর জাহাঙ্গীর বসা। দৌড়ে গেলাম। তো যাওয়ার পরে দেখি যে জাহাঙ্গীর নিচের দিকে মাথা দিয়া এভাবে বসে রয়েছে, তার শরীরে লাল মাটি, যে লাল মাটিতে দেখতেছেন লাল টেকিটা, লাল মাটি ভরা। আমি যে বললাম জাহাঙ্গীর ভাই কি হয়েছে? চুপ করে থাকি, কিছু কথা বলে না। 3 বার বলার পরে বলতেছে ওই তোরা যে বললাম রাতে এত চিৎকার করে লাইট ধরার জন্য, তোরা যে লাইট ধরলি না, আজকে আমার এই অবস্থা হয়েছে, আমি যদি মারা যেতাম আমার কি হইতো? আরে ভাই হয়েছে কি আপনার তো অনেক খুঁজলাম, আমরা পাইলাম না। পরে আছে কি হয়েছে আপনার? তো বললো আমি যখন ওইখানে এই বাথরুমটা সারতে যাই, তো বসার পরে হঠাৎ করে আমার পাও একটা টান দেয়। কিসে টান দেয় আমি বুঝতে পারি না, টাইন আমার নিয়ে যাচ্ছি। তখন আমি চিৎকার করি বলি টর্চ ধরার সাথে সাথে ছেড়ে দিছে। তো দ্বিতীয়বার যখন টর্চটা অফ করে ফেলাইছ, তখন আমার পায়ে ধরে এই যে টানতেছে
আর নিয়ে যাচ্ছে। আমি অনেক জোরে চিৎকার করতেছি, কিন্তু আর শুনতেছিস না। নিয়ে কোথায় নিয়ে গেছে আমি সেটা বলতে পারবো না, তবে মনে হচ্ছে যে বড় একটা ঘাস। তখন বলতেছে যে ওরা কয়েকজন ছিল আর কি, তাদের চেহারার কি আকৃতি সেটাও সে বলতে পারবে না। তো বলতেছে যে আমরা তিনজন এখানে বসা ছিলাম, আমাদের নাম ওরাই বলে দিচ্ছে। ওর খালি হ না বলতে দেরি হইতে থাপ থাপ চর মারে ওর গালের মধ্যে। শুধু খালি হ না বলতে, আমাদের বাবার নাম, আমার নাম সিয়াম বা ওর নাম আওলাদ, ও মানে এইগুলা কে কোথায়, তো এইগুলা হ না বলতে দেরি হইলে থাপ থাপ চর মারে। বলতেছে যে ওরা ওকে মেরে ফেলতো, কিন্তু ওরা মানুষ মারাটা পছন্দ করে না, আর ওকে মারবে না কারণ আওলাদ তাদের বিষয়ে অনেক খারাপ কথা বলছে এইখানে বসে। আর তারা প্রেজেন্ট ছিল এই গাছের মধ্যে, সামনে যে গাছটা যে দেখতে পাচ্ছেন এটাতে। তো যদি খালি 3 জন না থেকে 2 জনও থাকতাম তাহলে এখান থেকে আওলাদকে নিয়ে যেত। 3 জন আওলাদ আসে নাই, আর সেই যে তাদের কাছাকাছি ওই বাথরুমটা করতে বসছে সেটা তাদের কাছে আরো বেশি মানে ঘৃণিত মনে হচ্ছে আর কি। পরে কি করলো দেখেন, আমার শরীরের পশম এখন দাঁড়িয়ে যাচ্ছে। এরকম করার পরে বলছে যে আজকের এই ঘটনা যাতে বাসায় কারো কাছে না বলে, ওর সাথে কি হয়েছে এটা মানে জাহাঙ্গীর বলছে আপনাদেরকে? হ্যাঁ, জাহাঙ্গীর বলছে, ওরা জাহাঙ্গীরকে বলছে যদি বলে তাহলে ওরা যে জিনিসটা জাহাঙ্গীরকে টর্চার করছে এরাই বলছে না বলে, পরিবারে যাতে না বলে, যদি বলে তাহলে তাবিজ কবজ করবে, ওদের প্রবলেম হবে। আর বলছে যে এই জায়গায় রাত্রে 11টা পরে এই 3 জনের একজন যাতে একা না পড়ি। তারপর আরো কয়েকটা জায়গার নাম বলছে, আমাদের ওইখানে দরগার টেক বলে ভয়ানক, তারপরে আমার নিমুত্তের ভিড়ে একটা জায়গা আছে ভয়ানক, ওইখানে কিছু এই কয়েকটা জায়গার নাম বলছে, আমরা 3 জনের একজন যাতে একা কইরা না বসি না পড়ি আর কি সব জায়গায়। পরে আর কি পরে বলতেছে আমি আর কিছু বলতে পারবো না, এতটুকু শুধু কথা বলছে। পরের দিন সকালবেলা যখন ফজরের আজানের পরে তো উনি এরকম নড়াচড়া করতেছে, দেখে পিঠে ব্যথা হয়। তখন চাই দেখে যে উপরে ঘাস টাস এগুলো কি আর আমি কোথায়। পরে দেখে যে ওই গাছের নিচে টেকের যে দেখতে পাচ্ছেন ওই যে গাছটা, ওই গাছটার যে একটা ওচাটা দেখা যাচ্ছে না, সেটার নামাতে গাছটার পাশে, হ্যাঁ গাছটার পাশে সে পড়া। দেখতে জাহাঙ্গীর ভাই, মানে সে তো সকালবেলা যেখানে মানে সকালবেলা সে দেখতেছে সে এইখানে পড়ে, এখানে হ্যাঁ হ্যাঁ তখন এখনো পুরো ফর্সা হয়নি আর কি, মানে ফর্সা হচ্ছে। তো আর কি পরে ওনার পুরোনো কথা মনে হয়ে গেল, রাত্রি এইভাবে আমার সাথে হয়েছে, পরে টেকে বসা। তখন তো আমরা বলি যে কিভাবে এখন একা করে রাত্রে চলবো, এইসব জায়গার মধ্যে যেতে তো হবেই, আমাদের গ্রাম প্রয়োজনে আমাদের যেতে হবে, দরকার টেকনিমিত্তের বিদা দিয়ে এইটাকে আসতে হবে। পরে কি করা, ঠিক আছে আর বাপ মায়ের কাছে বলেও বললেন না, তো ফিরে আসলাম। এর 2 দিন পরে জাহাঙ্গীর বেশ অসুস্থ, খবর পেলাম, গেছি ওর বাসায়। কি হয়েছে মানে যেই জাহাঙ্গীর ভাইকে, হ্যাঁ হ্যাঁ বেশ জ্বর, তারপরে সে ঘুমের মধ্যে আপল তাপল কথা বলে, তারপরে রুম থেকে বেরিয়ে চলে আসতে চায়, এই অবস্থা। এর মধ্যে কিন্তু আমরা বাসা থেকে রাত্রি আর বের হই না, সন্ধ্যার আগেই বাসায় বসে যাচ্ছে। হ্যাঁ এরকম হয়তো ও কিছু একটা বলছে যে ওইটাকে ছিলাম, ওরা খোলাস করে বলে না আর কি, আমরা ছিলাম যেটাকে ছিলাম, একটা জিনিস দেখলাম যে আমার পাশে দিয়ে গেল, এরকম বাপমার কাছে বলছে, ওইটা দিকে আমি ভয় পেয়েছি, তারপর থেকে অসুস্থ আর কি। পরে আমাদের ওইখানে একজন মিলন নামের একজন মানে কবিরাজ আছে, তো উনি আসলো, উনি অনেক ঝাড়টার করলো, ঝাড়টার করার পরে বলছে যে ওর সাথে আরেকটু বড় কিছু হয়েছে। ডর মানে ভয়। যেটা থেকে ভয় পেয়েছে এরকম কিছু না, তো ঠিক কবিরাজ বলতেছে, কবিরাজ ওনাদের ওই জাহাঙ্গীরের ফ্যামিলির কাছে যে অন্য আরো কিছু হয়েছে, সেটা হয়তো বা তার মনে নাই বা বলতেছে না। তো ঠিক আছে, আমি এই ওনাকে কিছু করার তাবিজ টাবিজ দিয়ে গেছে যে এগুলা ওর সাথেই রাখবেন। তারপরে সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরও মধ্যে রাত্রে সে আবার ঘুমের মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু ঠিকই হয়েছে, অসুস্থ থেকে সুস্থ হয়েছে। তো এরকম চলতে থাকে, ওর সাথে কিন্তু চলতে থাকে, আমাদের দুজন একজনের সাথে আর হয় না। এর মাসখানেক পরে এটা আকৃতি আরো খুব খারাপ ধারণ করছে। পরে আনার পরে বলতেছে যে ওকে যদি এই এলাকা থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে অন্য কোথাও রাখা যায় তাহলে হয়তো বা ঘর থেকে বের হয়ে যাওয়াটা বা অনেকটা কমবে আর কি। এটা কে বলতেছে? ওই যে মিলন নামের যে কবিরাজ হুজুর ছিল। হ্যাঁ, কারণ ওকে যে আসর করছে সে এখানকারই বেশি স্থায়িত্ব আর কি, অন্যদিকে থাকলে হয়তো বা এটা আস্তে আস্তে রেশটা কাইতে যাবে। তো ওর আত্মীয়র বাসায় ওইখানে বেশ কিছুদিন থাকার পরে আবার বাসায় তো আসতেই হবে। পরে আর কি করা, তো বাসা থেকে ওকে কি করে বিদেশে পাঠাই দেয়। বিদেশের বাবা সে এখন সিঙ্গাপুরে আছে, সে এখনো সে আছে। ও চলে যাওয়ার পরে আমি একা থাকি সবসময়, রাত্রে ঘুমাই। ঘুমানোর মধ্যে হঠাৎ করে একদিন স্বপ্নে আমি দেখি আমি জানালা খুলা, তখন বিদ্যুৎ ছিল না আর কি, এখন অবশ্যই বিদ্যুৎ আসছে, তখন বিদ্যুৎ ছিল না 2006। জানালার পাশে মোটা এক আম গাছ, জানালা খুলে আমি যখন শুয়ে রয়েছি রাত্রে, হঠাৎ করে আমি দেখতেছি যে আমার জানালার পাশ দিয়ে বিশাল লম্বা কালো কি পরন অবস্থা, খুব বিশ্রী চেহারা, মানে খুব ভয় লাগতেছে দেখে যে এটা এই পাশ দিয়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি উনি আমাকে দেখে ফেলায় জানালা দিয়ে। তো আমার জানালার পাশে আইসা গাড়টা করে ঠিকই আমাকে জানালা দেখে ফেলাইছে। দেখে আমার জানালার কাছে আসছে আমার মাথার মধ্যে একটা হাত দিল। এই যে আমি চিৎকার করতেছি, চিৎকার তো আর বেরোচ্ছে না, আমি তো আর পারছি না, এরকম করতেছি। এরকম থাকলে তুমি মারা যাবো। তো এই চিন্তা করতে করতে 5-7টা কুকুর এই জানালার
পাশে ধাম ধুম ফেউ ফেউ শুরু করছে। আর যে অবস্থা শুরু করছে, হাতটা বাইর করতে আর উঠার জানালাটা দিতে কোনো দেরি হয়নি। উঠে দেখি আমি ঘাইমা টাইমে একদম ঘুমের মধ্যে এই অবস্থাটা হয়েছে আর কি। তা আমারকে ডাক দিলাম, তখন ওর সাথে আমার সাথে যে শুয়ে থাকলাম। তখন আমরা জিজ্ঞেস করে বললাম যে খারাপ একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো ভাবলাম এটা খারাপ স্বপ্নই, কিন্তু খারাপ স্বপ্নটা যে এইভাবে বাস্তবের মতো হবে সেটা আমি ভাবিনি। এর কয়েকদিন পরে আবার আরেকটা স্বপ্ন এরকমই দেখলাম, দেখে রাত্রে আমি চিৎকার মারতেছি। তো আম্মা বলে যে কিছুদিন যাবত তোর এরকম চেঞ্জ দেখতেছি। তারপরে হঠাৎ করে আমার এরকম জ্বর, অসুস্থ হয়ে যায় জাহাঙ্গীরের মতো। তো কেন জানি এর কিছুদিন পর থেকে আমি কোনো কবিরাজ, কোনো ফকির টকির কিছুই আমি দেখাইনি। তারপরে আমি সুস্থ, আর স্বপ্ন টপ্ন কিছু দেখিনি, কিছু করিনি। আম্মা আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আওলাদকে ধরে ফেলাইছে। জাহাঙ্গীর তো চলেই গেছে, আওলাদ তো আমার চেয়ে ভয়াবহ অবস্থা। ওকে বাড়িতে ধইরা রাখতেই পারে না। ঘুম থেকে উঠা দরজা খুইলা খালি বলে এই যে নাম ধইরা বলে যে সেটা থেকে আসবে আওলাদ। যে বলছিল বাজে কথা বলছিল, ব্যাপারটা পুরো অবসেশন হয়ে গেছে, বুঝছিস? অবসেশন স্টেটে চলে গেছে। হ্যাঁ, তো ওকে তো বাড়িতে দইরে রাখতে পারে না। এটা আবার সবাইরে জানাইতেছে না, মানে এলাকার সবাইকে জানাইতেছে না, শুধু ওদের পরিবারের মধ্যে। জানলে তো একটু লজ্জা আছে। আসলে এগুলা লুকায় রাখার একটা প্রবণতা থাকে। এগুলো লুকায় রাখার প্রবণতা থাকে কেন? কারণ মানুষ তো আর অত কিছু বোঝে না। জানতে পারে যে ছেলের মাথায় প্রবলেম আছে, এই সেই বিভিন্ন রকম। আসলে যে এই জিনিসটা ঘটছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? তো এরকম মিলনকে আনলো, ওই যে কবিরাজটার কথা বললাম, ও নিয়ে এসে অনেক ইয়ে করছে, কোনো কাজ হয় না। তারপরে আরো কয়েকজন আনছে, কোনো কাজ হয় না। ওই এরকম চলেই আসে, একদিন দুই দিন। একটা মানুষকে কতদিন গার্ড দিয়ে রাখা যায়? আর যখন সেইগুলা করে তখন ওর সাউন্ডটা যেটা, ওর নিজের গলা যেটা, এটা অন্যরকম হয়ে যায়, স্বাভাবিক কণ্ঠস্বর থাকে না। তারপরে কোথেকে জানি দূরে ওকে নিয়ে যায় একটা কবিরাজের কাছে। যাওয়ার পরে ওইখানে একটু চিকিৎসা করার পরে ওরেও দেশের বাইরেই পাঠায় দেয়। আমি এখন একাই আমাদের এলাকায়। তো আমি খুব ভয়ে বাড়ি থেকে বের হই না সন্ধ্যার পরে। তো প্রয়োজনে বের হলো 2-3 জন সাথে নিয়ে আমি যাই। তো আর কি করা, তো এরকম হঠাৎ করে আমি আমার নানুর বাসা কিন্তু আমার পাশেই, আমি নানুর বাসাতে থাকি। তো থাকার পরে 10টা বাজে যায়। তো ওদের বাসায় বলছে থাকার জন্য, কিন্তু কেন জানি ওই দিন ভাল লাগতেছিল না, মানে আমি ওই দিন থাকবো না, আমি এসে করবো আমার বাসায়। তো আসতে এই দিকটা আপনাদেরকে দেখাবো না করে আসতে এরকম নানুর বাসা থেকে আর আমার বাসা থেকে মাঝখানে যে রাস্তাটা, চারপাশে দিয়ে জঙ্গল, আর রাস্তাটা কাঁচা রাস্তা। নানুর বাড়ির আর আমার বাড়ির মধ্যখানের যে রাস্তাটা, এর মধ্যে কোনো বাড়ি নেই। এই জায়গাটুকু পাস করতে আপনার 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো এইখানে যখন আসছি, আসার পরে আমার পিছন থেকে জানি কে হাঁটতেছে। আপনার মনে আমি শব্দ পাচ্ছি, খালি মনে করতেছি না, আমি শব্দ পাচ্ছি আমার পিছনে একজন আছে। তো পিছনে আর আমি তাকাই না, আমি খালি আসতেছি। আর আমার শরীর ফুইলে আমার মাথা থেকে ঘাম পড়তেছে। কি হলো, সামনে আসছি একটা গাছের তলায়। যখন আসছি, আসার পরে মনে হচ্ছে যে আমার পাশে কেউ এইমাত্র গোশত রান্না করতেছে, এর গন্ধ। আমি তো ভয়ে এইখান থেকে দিছি তোর পিছনের দিকে না থাকি, এক ধরে খালি বাসায় এসে পানি খেয়ে আমি শুয়ে রয়েছি। তার কিছুদিন পর আবার রাত্রে এরকম স্বপ্ন দেখতে থাকি, এরকম ভয় পেতে থাকি। আমিও নাকি বাসা থেকে বের হয়ে যাই, এরকম করি। তো আমার আম্মু এটা দেখতে থাকে। দেখার পরে আমাকে কোথায় নিয়ে যায় বা কিভাবে আমাকে কি করে আমি জানি না। তারপর থেকে এটা আমার সাথে আর হয় না আর কি। প্রায় কয়েক মাস কেটে গেল। এর মধ্যে আবার জাহাঙ্গীরের ওইখানেও সিঙ্গাপুরেও কি জানি একটা প্রবলেম হয়েছে। তো সেটা সে কিভাবে ম্যানেজ করছে আমি জানি না। তো যেভাবেই করছে সেটা একটা ভালো ছিল না আর কি। যেটা ওইখানে সে যেটা করছে, এর 1 সপ্তাহ পরে ওই জাহাঙ্গীরের বাতিজা, এই যেটা একটা বিষয় যে আসার সময় একটা খাল দেখলাম না, ওর বাতিজা 5 বছরের বাচ্চা ওই খালে কইরা মারা যায়। কিন্তু একা কইরা এই বাচ্চাটা খালে আসার মতো পরিস্থিতি না, 5 বছরের বাচ্চা, কারণ সে এখানে আসার কথাই। এটা হচ্ছে আপনার সে নয়। তো আমার সাথে আর মানে আমি একটু এই জায়গার মধ্যে ক্লিয়ার হই, মানে জাহাঙ্গীরের সিঙ্গাপুরে কি প্রবলেম হয়েছে এবং ওইখানে কি ঘটছিল সেটা আমাকে বলে না। মানে এই সংক্রান্ত ঝামেলায় হয়েছে। তো আমার সাথে আর এরকম হয় না। কোথায় নিয়ে গেল, আমরা তো ওই গাছটার নিচেই তো আছি। জি, মানে তখনও কিন্তু তারা প্রেজেন্ট ছিল। তখনও 3টা বন্ধু গল্প করতেছিল, এখন আমরা 4-5 জন গল্প করতেছি। তখন 3 জন ছিলাম, আবার তাদের নিয়ে গল্প করতেছি। তারপরে আর আমার সাথে এরকমটা হয় না। তবে হ্যাঁ, এখনো হয়, ঘুমের মধ্যে দেখি এবং হাঁটতে গেলে এখন আমি ফিস করি, কিন্তু সেভাবে আমাকে কিছু করে না। আসলে সবচেয়ে ভালো হতো যদি এটা জানতে পারতাম, বুঝছেন সিয়াম ভাই, যে আপনার উপর থেকে ওদের দৃষ্টিটা সরলো কেন। এটা হচ্ছে আমি বয়স যখন 14, তখন আমাকে আমার আব্বা আম্মা কোরআনে হাফেজ বানানোর জন্য আমাদের পাশে একটা গ্রাম, এই মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেয়। এটা আমার বয়স যখন 14। আর মসজিদটা যে জায়গায় ছিল, মাদ্রাসার মসজিদটা সব ছাত্র নামাজ পড়তাম, ওইটা হয়েছে ওইখানে ছিল বড় পুরানো দিনের কবরস্থান।
মসজিদটা ছিল বাঁশের বেড়া দিয়ে তৈরি, পরে টিন ছিল। তো এই মসজিদের আপনার এক পাশে অনেক পুরনো বেঞ্চ রাখা ছিল। তো আমি মসজিদে যখন যাইতাম নামাজ পড়ার জন্য, তখন আমি বেঞ্চের তল যে ঘুমিয়ে পড়তাম। তখন আরেকজন ছাত্র জানতো যে আমি ঘুমিয়ে পড়ছি, তখন সে আমাকে ডাক দিত, আমি যে খাওয়া দাওয়া করে আবার ক্লাসরুমে যাই শুইতাম। কিন্তু এটা সবাই জানতো না, হুজুরের কাছে বললে আবার মারবে। তো মাদ্রাসার নিয়ম হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার ছুটি থাকে, সাপ্তাহিক ছুটি। আমি যে এখানে শুয়ে থাকি, যে জানতো সে বৃহস্পতিবার ছুটি নিয়ে কিন্তু বাসায় চলে গেছে, আর আমি বৃহস্পতিবারে কি করছি, এখানে ঘুমিয়ে পড়ছি। আমার ডাক দেওয়ার তো আর কেউই থাকে না, আমি তো ঘুমিয়ে পড়ছি। যখন রাত্রে আমার একটু শীত লাগতেছিল, তখন আমি কিছু একটা নেওয়ার চেষ্টা করি, তখন আমার বেঞ্চের মধ্যে বাড়ি খেয়ে আমি তো আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি নিজেরে দেখি এই কবরস্থানের পাশে এই মসজিদে, কবরস্থান মসজিদ, এটা কিন্তু মাদ্রাসার কবরস্থান মসজিদ নামেই চিনি। আর মসজিদের 2টা দরজা ছিল, একটা দরজা আপনার ভিতর বাইরে দিয়ে শিকল লাগানো থাকতো, আর একটা ভিতর দিয়ে খিলি দেওয়া থাকতো আর কি। তো আমি যেখান থেকে মাদ্রাসায় যাব সেটার কোনো সাহস ছিল না, সামনে ঘাস, কিভাবে যাব, আমি যদি তো মসজিদ থেকে বের হই না জানি আমার কিছু ধরে। তো সেই জন্য মসজিদের ভিতরে অবস্থান করতে থাকি। তো মসজিদে যখন বসে থাকি, আর 5 মিনিট পরে পাশের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পাই যে মসজিদের মাঠের মধ্যে লম্বা মানুষের চাইতে সাদা জুব্বা গায়ে, সাদা পাগড়ি সৈদিয়ানদের মতো, মোটা বোঝা যাচ্ছে না আর কি, 30 থেকে চেহারাটা ভালো স্পষ্ট দেখা শুধু যাচ্ছে, লম্বা আর পাগড়ি আর জুব্বা বোঝা যাচ্ছে যে মানুষ আকৃতির, যে ওরা কিছু, কিন্তু মানুষ তো না, এত লম্বা তো মানুষ হতে পারে না। আর এত রাত্রে মসজিদের পাশে আবার কি করছে, একটা লাশ সামনে রেখে তারা জানাজা পড়ার জন্য কাতার বাঁধছে। আমি দেখা কি চিৎকার করব না কি করব, আমি পুরো বেহুশ। আবার বুঝতে পারছি যে চিৎকার করি আমার মসজিদের ভিতরে এসে যদি আমাকে মেরে ফেলায়, সেই বই চুপ করে খেলে আমি দেখতেছি। বিশ্বাস করবেন ভাই, ওই সময় যে আমার কি অবস্থা হয়েছিল সেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না, কি একটা ভয় যে আমার কাজ করছে। তো কি হলো, জানাজার নামাজটা শেষ কইরা ওরা কি করছে, চলে গেছে হঠাৎ করে, হঠাৎের মধ্যে অদৃশ্য, আমি আর দেখতে পাই না। পরে আমি আল্লাহরে ডাকতে থাকি যে আর যেন না দেখি ওদেরকে, মসজিদের ভিতরে যেন না আসে। আল্লাহ, মসজিদের ভিতরে আসলে কি হবে আমার। 5 মিনিট পর আরো একটা লাশ নিয়ে আবার রাইখা এই জানাজার কাতারে দাঁড়াই গেল। হায় হায়, এখন কি করি, জানাজাটা শেষ করে আবার অদৃশ্য হয়ে গেছে। এর কিছুক্ষণ পর কি করলো, তারা আবার আসলো। এর মধ্যে থেকে চারদিক থেকে মনে জানি শব্দ আসতেছে, টিনের উপরে জানি কি পড়তেছে, মানে গাছ তো আছে, গাছের ঢাল পড়লে যে একটা শব্দ হবে সেটা তো আমি বুঝি, যেহেতু গ্রামে থাকি। কিন্তু অনেক বড় কিছু পড়তেছে, মানে বসতেছে চালের উপরে কিছু, এরকম শব্দ, বা আবার হাঁটতেছে এরকম শব্দ। তখন ওরা আইসা সারিবদ্ধ ভাবে এই 30 থেকে 40 ফুট লম্বা সাদা জুব্বা এরকম মসজিদের চারপাশ দিয়ে এরকম ঘুরতেছে। তো আমি চিন্তা করি, এখন মসজিদের চারপাশ দিয়ে ঘুরে না জানি মসজিদের ভিতরে আইসা আমাকে কিছু করে, আমি জানি না কোন ব্রেনে আমি কি করলাম। তো মসজিদের ফ্লোরটা ছিল মাটি, আমি কি করলাম, একটা মাটির ঢিল নিয়ে, যেহেতু বেড়া ছিল মসজিদেরই, বেড়ার ফাঁক দিয়ে ধুম করে মারলাম। আর এই ঢিলটা গড়াইতে ওদের যে পোশাকটা ছিল সাদা জুব্বা গায়ে, এই পায়ের ওইখানে যে লাগে, যেইখানে লাগছে ওই জায়গাটুকু মানে একদম কালো কসকসে হয়ে গেছে, একদম আগুনে পড়লে যেরকম কালো কয়লার দাগ, ওইরকম দাগ হয়ে গেছে। এটা হওয়ার পরে সবাই থাইমা গেছে। এর সাথে সাথেই কি হলো, এরকম 2টা লম্বা আমার সামনে, কিভাবে আসলে আমি জানি না, আমার সামনে ভিতরে এসে পড়ছে। আমি দেখে শুধু খালি একটা চিৎকার দিছি, একটু আমি বলতে পারি, আর কিছু বলতে পারি না। তারপরে কি হয়েছে, আমি যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখি আমাদের মাদ্রাসার বড় হুজুরের রুমে আমি শোয়া, আমার পাশে আরো লোক আছে। বড় হুজুর আমাকে অনেক ঝাইরা টাইরা দিল, এরকম তাবিজ দিল। তো পরে বলছে, আমার ঘটনাটা ফুল শোনার পরে একটু বললো যে ঠিক আছে, এরা ভালো ছিল, তো সেজন্য আমি ঢিল দেওয়ার কারণে তারা একটু রাগান্বিত হলো এবং আমার পাশে আসছে। তো ওই যে টেকের ঘটনাটা বলছিলাম, মানে এই টেকে যে ঘটনাটা হয়েছে, তারপরে যে এটার একটা রেস আমার সাথে হতে যাচ্ছিল জাহাঙ্গীরের আওলাদের মতো। ওই যে মাদ্রাসায় যখন আমি পড়তাম, তো ওরা যখন আমার পাশে আসছিল, তখন ও আমাকে যেখানে নিয়ে গেছিল যে হুজুরের কাছে, তো ও হুজুর ওইটা বুঝতে পারছে যে আগে এরকম একটা ঘটনা হয়েছে, উনি আমার থেকে কিভাবে জানতে পারছে আমি জানি না। তো জানার পরে ওই তাদের কিভাবে জানি কি কইরা, মানে ওই ভালোটাকে দিয়া এটা ইয়ে করাইছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে সেভ করানো, আমাকে সেভ করানো হয়েছে। হ্যাঁ, তো সেভ করার পরেও এখনো আমি মধ্যে মধ্যে অনেকটা ফিল করি যে হ্যাঁ, মানে আমি রাস্তাতে হাঁটতে গেলে আমার আশেপাশে মানে অন্য একজন আছে বা আমার সাথে কেউ হাঁটতেছে, এরকমটা অনেক সময় হয়, তখন খুব ভয় পাই। দেখা যাচ্ছে 4-5 জন ফ্রেন্ড একসাথে যাচ্ছি, কিন্তু তার মধ্যে আমাকে জানি কে ডাকতেছে, আমি শুনতে পাই, এখনো ঘটে, কিন্তু খুব বেশি কোনো প্রবলেম হচ্ছে না আর কি। আল্লাহ তাআলা আমাকে সেভ করছে। এই যে আজকে রাতের বেলা আপনি আছেন আমাদের সবার সঙ্গে, এর মধ্যে কি আর এখানে রাতের বেলা বা একা কখনো আসছেন? না 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 না, একা করে এটাকে সন্ধ্যার পরেই আর আসিনি আমি। 2 জনের সাথে, আমি 3 জনের সাথে দিল, আমি এইটাকে আর আসতে আমি রাজি না। কিন্তু আপনারা আসছেন আজকে, হ্যাঁ, আপনাদেরকে নিয়ে এখানে ঘটনাটা বলছি, তো জানি না পরে আবার আমার সাথে কি হয়। আশা করি আপনার সঙ্গে আর কিছু না হোক, তারপর আপনি সাহস দেখায় যে আসছেন আমাদের সঙ্গে এখানে। রেহান, এটাই তো অনেক বড় বিষয়, মানে আমি আর তুই হলে মনে হয় না দ্বিতীয়বার ওই জায়গার মধ্যে যাওয়ার সাহস করতাম।
না আসলে একটা ব্যাপার কি সুমন, আমি যেভাবে চিন্তা করি মাঝে মাঝে কিন্তু মনে কর একটা জিনিস তোর সাথে যখন হয়ে যায় তখন কিন্তু ওই এক্সপিরিয়েন্সের কারণে আবার সাহস বাইরেও যায়। হ্যাঁ, অনেকে যেমন কিউরিয়াসিটিটা কোনোদিন দেখে নাই, কি দেখবো এটা জানি না, আবার এটাও একটা আছে যে একবার তো দেখছি তুমি কত দূর যাবা। আমরা আসলে যেটা বুঝলাম যে সিয়াম ভাই আসলে মানে ঝামেলায়, বড় ধরনের ঝামেলায় পড়তে গিয়েও বাঁচে গেছে। একদম কথা না ভাইয়া। এবং ডরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে বিশেষ করে আপনার আতিথেয়তা এবং এখানে এসে বলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে কষ্ট করে আসার জন্য। এবং সিয়াম ভাই এখনই দরকার নাই, এখন বসেন না, আমরা তো আরো কিছুক্ষণ আছি এখানে, এখন ভয় পেয়ে না কখনো না, অবশ্যই থাকেন, আছি ইনশাল্লাহ। আমরা আসলে আরো তো দুইজন আছে আমাদের সঙ্গে, একটু ওনাদের ঘটনা একটু শুনি আমরা। জাফর ভাই বলেন, সিএম ভাইয়ের ঘটনা শুনে আপনার কি মনে হইতেছে এই জায়গার মধ্যে বসে? আসলে ওনার যে গল্পটা শুনলাম এতক্ষণ, অনেক অনেক ভয়ের একটা জিনিস। আমি দোয়া করি যাতে কারো এরকম কোনো সমস্যা না হয়। কিন্তু আমি যতটুকু জানি, আমরা শুনলাম যে আপনিও নাকি অনেক কিছু ফেস করছেন। হ্যাঁ, আমি যেটা ফেস করছি সেটা আমার বয়স যখন 13 বছর তখন থেকেই, আর এখনো আমার সাথে সেই জিনিসটা প্রতিনিয়তই আমার সাথে ফেস করে। আচ্ছা আচ্ছা। আর এটা এমনই আপনার এটা শুরু থেকে শুনি। যখন আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কুমিল্লাতে, বরুড়া থানা, পাইলগাছা গ্রাম। আমার বাড়ির নাম বাগান বাড়ি। বরুড়া? হ্যাঁ, মানে এই যে মনে আছে রেহান, আমাদের কিন্তু এই যে দিনাজপুর যে গেলাম, ইবনে ওমর ভাই ছিল আমাদের সঙ্গে, উনি তো এই এলাকার ব্যাপারে কিছু বলছিল। হ্যাঁ, ওই বরুড়ার একটা ওনাদের গ্রাম ব্যাওলাইন বা কোথাও একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলেন তো, ওইখানে উনি তো এই যে মনসামুরার কথা বলছে, তেঁতুল গাছের কথা বলছে, আপনি কি গেছেন কখনো? হ্যাঁ, আমি অবশ্যই গেছি, অনেক সময় অনেকবারই গেছি। অনেক লোক শুনছে যেটা বলছে এটা একদম রাইট, এবং কি অনেক ভয়ানক একটা জায়গা, যেখানে একা দিনের বেলায় যদি আপনি সকাল 10টা বলেন আর 8টা বলেন, সেখানে যদি আপনি যান, অবশ্যই আপনি ভয় জিনিসটা কি আপনি বুঝতে পারবেন। এই জায়গাটা যাইতে হবে। হ্যাঁ, আমরা চিন্তা করছি যে ওইখানে যাব। আর আমার বয়স যখন 13 বছর, তখন আমি স্কুলে পড়ি। আমার একদিন সন্ধ্যাবেলা আমি আমার আম্মুর সাথে নানা বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িটা খুবই ভয়ানক, জঙ্গল সাইড একরকম। কোথায় আপনার বাড়িটা? কুমিল্লাতে পয়েলগাছা গ্রাম, বা আমাদের বাড়ি হলো বাগান বাড়ি। সেটা এক নামে সবাই ভূতের বাড়ি করলে চিনে। ডর মানে ভয়। ভারত, কিংবা যদি বলি ভারত উপমহাদেশ, কিংবা যদি আরো বড় করে বলি তাহলে বলবো দক্ষিণ এশিয়া। বলা হয়ে থাকে পুরো দক্ষিণ এশিয়াতে সবচাইতে ভয়ঙ্কর হন্টেড যে জায়গাটি, যা প্রায় 200 বছরের অধিক সময় ধরে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেটা হচ্ছে ভানগড় দুর্গ। রাজস্থানের এই ভানগড় দুর্গটি এতটাই ভয়ঙ্কর, এতটাই নিষিদ্ধ যে ওখানে বেশ কয়েকবার মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত মিলিটারি অপারেশন চালানো হয়নি। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। কেন বলছিলাম এই কথাটি? পেছনে একটা শক্তিশালী ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে বাবা ভোলানাথের দ্বারা অভিশপ্ত এই দুর্গটি নির্মাণের পেছনে একটি বিশাল কাহিনী রয়েছে। সেই কাহিনীর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে, এই দুর্গটিকে এমনভাবে নির্মাণ করতে বলা হয়েছিল যেখানে বাবা ভোলানাথের কোনো একটি সাধন জায়গা কিংবা আশ্রম, সেই জায়গাটির ওপরে এই দুর্গটির যেন কোনো প্রভাব বা ছায়া না পড়ে। কিন্তু এখানকার যিনি রুলার ছিলেন, সেই শাসকটি এই কথাটি অমান্য করেছিল। পরবর্তীতে দেখা যায় বাবা ভোলানাথের দ্বারা এই দুর্গটি প্রচন্ড রকম ভাবে অভিশপ্ত হন এবং এটাকে রাতারাতি অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ইন্ডিয়াতে এই জায়গাটিতে দিনের বিশেষ সময় ছাড়া কোনো সময় মানুষের কোনো আনাগোনা দেখা যায় না, এবং সেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এটাকে বলা হয়ে থাকে ভূতের স্বর্গরাজ্য। আমরা আজকে ভূত বাড়ির গল্প শুনছিলাম। অনেকের কাছে সেটা অবিশ্বাস্য হলেও যখন এরকম একটা স্বর্গরাজ্যের কথা ইতিহাস প্রমাণ করে, সেটা বৈজ্ঞানিক হোক কিংবা অবৈজ্ঞানিক হোক, আমাদের অন্তরকে কিন্তু অনেকখানি কাঁপিয়ে দেয়। আমরা ভয় দিয়ে কাঁপানো গল্পে আবারও ফিরতে চাই। আপনারা শুনছেন ডর, সঙ্গে রয়েছে আমি আরজি কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন, রেহান এবং লোবান। ডর মানে কি আপনাদের এলাকায় যে ভূতের বাড়ি বললেই? আপনাদের বাড়িটা কি ভূতের বাড়ি? ভূতের বাড়ি বলেছি না, আমাদের বাড়িটার নামটা করেছে বাগান বাড়ি, কিন্তু সেটা মানুষ ইউজ করে না এই নামটা। যেখানে ঘাস কাটতে যায় মানুষে, ঘাস কাটতে গেলে
বা গরু বাঁধতে যায় বা হাঁটাচলা করতে যায়, কোনো একটা কাজে যায়, গেলে সেখানে যে কোনো সমস্যা হয়, যার কারণে অনেকের সাথে ঘটছে, যেটা আমার সাথেও ঘটছে, তবে আমার সাথে একটু ভিন্ন ধরনের, ঠিক আছে। কিন্তু অন্যান্য মানুষের সাথে এমনও করছে যে মানুষ মাইরা ফেলাইছে, কেউ গরু বাঁধতে যায়, গরু বাঁধতে থুয়ে এসছে। আমরা একটু জাফর ভাই পুরোটা শুনি, মানে আসলে ঘটনা শুরু থেকে বলেন তো কি হয়েছে। আমার আব্বু জায়গাটা কিনে, ওই বাড়িটা আমাদের যে পজিশনটা ছিল ওখানে অনেক টিলা, মানে বুঝেন তো ছোটখাটো পাহাড় এক জাতের, যেটা অনেক গিলা মাটি দিয়ে অনেক মোটা মোটা গাছ ছিল, পাশেই একটা খাল ছিল। আর আমাদের ওই জায়গাটার আশপাশ ছিল অনেক বড় একটা জঙ্গলা, ঠিক আছে। যেটা গাছ কি মানে কি এই যে এইখানে যে এমন বড় বড় গাছ, এখানে যে ধরনের বড় বড় গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এরকম ধরনের গাছ বেশি, কাঠের গাছ গুলা বেশি। আর যখন ওই বাড়িতে বাঁধি আমরা, বাঁধার পরে হাওলা নামের একটা আছে ফল, অনেক টক, খাইতে অনেক ভালো লাগে।